আমার বাড়ি কালিঞ্চি, শ্যামনগর থানা। আমার নাম আব্দুল গনি গাজী। আমার পিতার নাম মৃত মোহাম্মদ বদরুদ্দিন গাজী। আমার দীর্ঘদিন থেকে এই কালিঞ্চি আমার জন্মভূমি এবং সুন্দরবন উপকূলেই আমার মোটামুটি শুরুতেই কাজ। মোটামুটি আমি যতটুকু শিখেছি এই সুন্দরবন থেকে বাবার সাথে মাছ শাক ধরতাম। আমার বাবা ছিলেন একজন জেলে। তো এই বাবার সাথে যখন আমি মাছ ধরতাম তখন আমি কিছু কিছু সময় গামলার থেকে মাছ যখন দেখতাম তখন এই পানিটা নদীর চরে ফেলাইতাম, তখন এই মাছ টাছগুলো শুকিয়ে মারা যেত, ছোটো ছোটো বাচ্চাগুলা। তো সেইগুলা আমার আব্বু বলতো যে এইগুলা কখনো কোনো দিন চরে ফেলিও না, এটা আমাদের যদি নদীতে ফেলো এরা বড় হয়ে কিন্তু আগামী প্রজন্মের ভবিষ্যৎ যারা বড় হবে, তোমরা বড় হবা, এরা কিন্তু এই মাছগুলা খাইতে পারবে, ধরতে পারবে এবং বিক্রয় করে জীবনযাপন করতে পারবে। সেই হিসাব করে মোটামুটি বাবার সাথে আমি আস্তে আস্তে এ কাজ শেখা শুরু করলাম। মাঝে আমার খুবই আনন্দ লাগতো পাখি টাখি দেখতে। এইগুলা যখন পাখির বাচ্চা টাচ্চা নিয়ে আসতো মানুষেরা, তখন আমি তাদেরকে বাধা দিতাম বা বলতাম, কিন্তু তবু তখন আমার কথা শুনতো না। কিন্তু আমার বাবা যখন বলতো তখন হয়তো বা কেউ কেউ শুনতো, কেউ কেউ শুনতো না। তো এইভাবে আস্তে আস্তে মোটামুটি আমি এক পর্যায়ে আমার আব্বু মারা গেল, আম্মু মারা গেল। তারপরে আমি মোটামুটি পুরা সংসারের মোটামুটি দায়ভারটাই আমার পরে চলে আসলো। তো 2007 সালে আমাদের মোটামুটি আমার বাড়ির পাশে আমির আলী শেখ নামে একজনকে মানুষ বাগে ধরে। তো ওই মানুষকে বাগে ধরার পরে দেখলাম যে টাইগার টিমের একটি বোট এবং একটি স্পিড বোট, তারা সিনিয়র কর্মকর্তারা এবং আসেন এবং একজন বিদেশিও আসেন। খুবই ভালো লাগে এবং তারা আমাদের সাথে খুবই বন্ধুত্ব তৈরি করেন এবং তারাও বলেন যে এই মানুষটাকে উদ্ধার করার জন্য আমরাও তোমাদের সাথে যাব। এভাবে আমাদের সাথে কথা বলার পর আমরা তখন খুবই খুশি হই। তো একসাথে মিলে আমরা মোটামুটি সুন্দরবনের ভিতরে গেছি। যাওয়ার পরে মানুষটা উদ্ধার করানো যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আমি তাদেরকে সহযোগিতা করেছি। ওখান থেকে মাস 2 পরে আমার একটা মোটামুটি ওই টাইগার টিমে বোটে একটা চাকরি দিয়েছে, মানে প্লেট টেলেট ধোয়া, এই যে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নতা করার একটা চাকরি আমাকে দিয়েছে। তো সেখান থেকে ওদের আবার খাবার দাবারগুলো খুবই সুন্দর। আমি তো এত ভালো খাবার কোনো দিন খাই নাই। তো ওরা যেটা বাদ দিত মানে কড়া মড়া, আমি চেটে চুটে খাইতাম, কেননা খুবই ভালো লাগতো। তো আমাদের বাড়িতে এরকম ভালো কিছু জোটে না, এই জন্য তো খুবই ভালো লাগে সেখান থেকে। তো এক পর্যায়ে ওই সময়টা 2008 সালে থেকে মোটামুটি বেশ কিছু মানুষের বাঘে ধরা শুরু করলো। তো সেখান থেকে আমি মোটামুটি এই বাঘে ধরলেই আমরা ওই টিম সহ আমরা একসাথে এবং ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে নিয়ে আমরা এই মানুষটাকে উদ্ধার করে নিয়ে আসি। সেখান থেকেই মোটামুটি আমি এই বাঘে ধরা মানুষকে ঘাড়ে করে নিয়ে আসা শুরু করলাম এবং এলাকাবাসী সবাই আমাকে তখন ভালো বলল। আমার নাম আব্দুল গনি। সেখান থেকে আমার আস্তে 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 মোটামুটি সবাই টাইগার গনি বলে আমাকে ডাকা শুরু করলো। আমারও একটু ভালো লাগা শুরু হলো। আর এলাকাবাসীর সালাম বিনিময়ে যেটা ভালোবাসা আমি পাই, মানে এমনটা হয় যে কোনো রকম বাড়িতে মেহমান আইছে বা মাহফিল বা কোনো বাড়িতে কোনো বিয়ে, আমাকে দাওয়াত করবে আগে। তো এই যে একটা আনন্দ, এই যে একটা ভালোবাসা, এটা খুবই আমার ভালো লাগে। তো সেখান থেকে 7 সাল থেকে আমি 2019 সাল পর্যন্ত কাজ করছি ওয়াইল্ড টিমে। তো 100 মানে 5 জনকে মানুষকে আমি উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখান থেকে প্রায় বেঁচে আছেন 26 জন। এই 26 জনের ভিতরে অনেকেই মারা গেছেন, অনেকেই এখান থেকে কাজের জন্য অভাবের জন্য চলেও গেছেন। তো এই পর্যায়ে মোটামুটি আমি এই 9 সালের দিকে সম্ভবত, তো আমি ছুটিতে বাড়িতে আসি। আসার পরে আমি আমার বাচ্চাটাকে বুকের উপরে করে নিয়ে শুয়ে আছি, আমার স্ত্রী পাশে আছেন। তো হঠাৎ করে বাঘে একটা খুব জোরে একটা গর্জন দিয়ে উঠলো। এখন আমরা বাঘ নিয়ে কাজ করি, সবসময় চিন্তা করি একটা গর্জনের ভিতরে যেন গড় 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 একটা শব্দ হলো। তো আমি চিন্তা করলাম যে একটা বাঘ যদি একটা গর্জন দেয় তাহলে ক্লিয়ার গর্জনটা হবে, আর এটা গড় গড় করে উঠলো কেন? আমি বললাম যে শাহিদা, আমাদের এই পাড়ার থেকে কেউ কি বনে গেছে? তো উনি বললো মনে হয় গেটের দিক দিয়ে কেউ না কেউ যেতে পারে। তো আমি দ্রুত নদীর চরে গেলাম। যাওয়ার পরে রাজ্জাক বলে একজন ছেলে আমার দ্রুত ডেকে বলতে গনিমামা হামিদ ভাইকে বাঘে ধরেছে। আমি আর দেরি না করে ওখান থেকে তাড়াতাড়ি
নৌকা পাই নাই, তখন নৌকাটা আমার পার্শ্ববর্তী ছিল না সম্ভবত। আমি নদীর সাঁতার দিয়ে ওপারে যাই। যাওয়ার পরে আমরা বেশ 5-7 জন মিলে 8 জন মিলে আমরা ওই সীমানা খালের ভিতরে যাই। যাওয়ার পরে আমরা দ্রুত যেখানে বাঘে ধরেছে সেই স্থানটায় আগে ফলো করার পরে আস্তে আস্তে যেদিকে টেনে নিয়ে গেছে ওইদিকে আমরা যাচ্ছি, কিন্তু অনেক দূরে আর অনেক গরান বাগান, মানে অনেক ঘন জঙ্গল, মানে এত ঘন জঙ্গল যে আমরা নিজেরাই যেতে পারতেছি না। তো এক পর্যায়ে আমরা কিছু দূর যাওয়ার পরে ওই মানুষটাকে পাইলাম। তো দেখি যে ওখানে বাঘ আছে। তো আমরা বাঘটা মানে এমনটা পর্যায় যে বাঘও আমাদের দেখতেছে, ওর মুখে ওই হামিদ সাহেবের ঠ্যাং, মানে ওর মুখে আমরা হাই হাই করে সামনে এগিয়ে যাচ্ছি, পাটা রেখে যায় নাই, পা মুখি করে নিয়েই চলে গেছে। আমরা অনেক চেষ্টা করছিলাম নেওয়ার জন্য, কিন্তু নিতে পারি নাই। তারপরে মানুষটাকে কোলে পিঠে করে নিয়ে নৌকায় করে নিয়ে আমরা মোটামুটি আমরা তার স্বজনদেরকে হস্তান্তর করি। এটা আমাদের একটা বড় একটা মোটামুটি বিপজ্জনক কাজ ছিল। আর একটা যে দারগাঙে মানে আমি একদিন শুক্রবারে নামাজ পড়তেছি, হঠাৎ করে আমার সিনিয়র অফিসার ফোন দিছে, কিন্তু আমি ফোনটা রিসিভ করতে পারতেছি না। ফোনটা সামনে আছে তো সাইলেন্ট করা। তো আমি নিয়াত সালাম ফিরানোর সাথে সাথে আমি রিসিভ করার পরে আমি শুনলাম যে সাইফুল নামে মিরগাঙে একজন মানুষকে বাঘে ধরেছে, তো দ্রুত গণে রেডি হয়ে যাও। তো আমরা খুবই দ্রুত আমরা রেডি হয়ে গেলাম। যাওয়ার পরে আমরা সেই স্থানে গেলাম। যাওয়ার পরে আমরা দেখি যে ওইখানে বাঘটা মানে এত হিংস্র যে মানে ওইখানে কয়েকজনকে মানে বাঘে ধরেছে। আমার সাথে বন্ধুরা যারা যাচ্ছে ওরাও বলতেছে, গনি ভাই সব ফাজলামি বাদ দেন, এটা কিন্তু দাঁড়গাং, এখানে কিন্তু সেই রাগিদ বাঘ, অনেক মানুষকে কিন্তু বাঘে খেয়েছে, এটা কিন্তু অত সহজ ব্যাপার না। দেখবো আজকে আপনাদের ক্ষমতা। না আসলে তো আমাদের কোনো বাঘের যে কোনো ক্ষমতা নাই, আমাদের যতটুকু আছে টেকনিক কৌশল করে মানুষটাকে তাকে বাঘকে ভয় দেখাইয়ে আমরা তার কাছ থেকে ফিরিয়ে আনবো। এখন আমরা এখনো পর্যন্ত কোথাও হেরে যায় নাই মানুষ। আমরা অবশ্যই যেখানে যত কষ্ট হোক না কেন বাঘে ধরা মানুষ আমরা খবর পাইলে এটা উদ্ধার করে নিয়ে আইছি ইনশাল্লাহ। এইটা মনে করে মোটামুটি আমরা ঘটনাস্থানে উঠলাম। ওঠার পরে আমরা বেশ অনেক দূরে গেলাম। যাওয়ার পরে দেখেছি একটা মানে গোরানের হেতালি, প্রথম গোরানের ঝাড়, তারপরে হলো হেতালি গাছের কাটার ভিতরে ওই মানুষটাকে লুকিয়ে রাখছে। এখন আমরা পা ধরে টান দেই কিন্তু আসে না, ওই বিভিন্ন যে শ্বাসমূল উঁচু হয়ে রয়েছে ওর জন্য আসে না। আমরা জোরও করতে পারতেছি না, এত কাটা আর এত রিক্সের জায়গা। আবার যখন স্যাও হয়েছি, স্যাও হওয়াটা কিন্তু বাঘের কাছে বড় একটা রিক্সের, মানে আমাদের কাছে একটা ঝুঁকিপূর্ণর ব্যাপার। যেহেতু স্যাও হলে বা অন্যদিকে ফিরলে ও কিন্তু পিছন দিক দিয়ে অ্যাক্সিডেন্ট বেশি করার সম্ভাবনা থাকে, আক্রমণ করার বেশি সম্ভাবনা থাকে। তো তারপরে আমরা মোটামুটি খুব জোর করে টেনে মোটামুটি আমার কাছে নিয়ে আসলাম। তখনও মোটামুটি ওই বাঘ মানে এইভাবে মানে ওর পাশে ছিল। তখন আমাদের এর ভিতরে আগুনের মতন জ্বলে উঠছে ভয়তে, মানে ওই মানুষটাকে সাথে সাথে আমরা ছেড়ে দিলাম। দেওয়ার পরে লাঠি নিয়ে আমরা গাছের গায়ে, যেটা আমাদের কৌশল, যেটা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদেরকে শিক্ষা দিয়েছে, যেটা আমাদের ওয়াইল্ড টিম যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা অনুযায়ী মোটামুটি আমরা ওখানে কাজ করলাম। কিন্তু বাঘ সরাসরি আমাদের সামনে চলে আসলো। আসার পরে এভাবে খুব ভয় দেখাচ্ছে আমাদের। আমরাও কিন্তু মানে আমরা এটা বলতে পারবো না যে আমরা সাহসে ওর সাথে এরকমটা করতেছি না আন্দাজে করতেছি। হয়তোবা এটা আমার ধারণা আন্দাজে করতেছি, কারণ বাঘের সামনে দাঁড়িয়ে এরকমটা সাহসিতার সাথে দাঁড়িয়ে যুদ্ধ করাটা অত সহজ নয়, কঠিন ভয়ের ব্যাপার। কারণ কেন, একটু 19-20 হইলেই নিজের জীবন চলে যাবে। এখন আমাদের কিন্তু সবার মৃত্যুর ভয় আছে। সো এই জন্য আমরা যতটুকু পারছি ভয়ে হোক বা যে কোনো কারণবশত হোক, আমরা মোটামুটি আল্লাহর রহমতে বাঘটাকে তাড়িয়ে দেওয়ার পরে আমরা ওই মানুষটাকে ঘাড়ে করে নিয়ে এরকম ঘুরেছি চারিদিক দিয়ে, আবার অন্য সাইড দিয়ে আসে কিনা, হাতে একটা লাঠি, থরথর করে কাঁপতেছি। কোনো সময় বাঘের শব্দ না হইলেও মনটা বলতেছে ওই মনে হয় শব্দ আবার হচ্ছে। এরকম মানে কঠিন ভয়ের মাধ্যম দিয়ে মোটামুটি ওই মানুষটাকে যখন বোটে নিয়ে আসলাম, আমি এক জগ পানি খেয়ে ফেলছিলাম।
আমার বুকটা এতটা মানে শুকায় গেছিল, আমি এক জগ পানি খেয়ে ফেলছি। তো এরকম বাঘের সম্মুখে মোটামুটি আমার জীবনে আমি 3 থেকে 4 বার এই মানুষ উদ্ধার করতে যেয়ে সম্মুখীন হয়েছি। তো আশা করি আমি মোটামুটি যতটুকু পারছি, একটা মানুষ বা একটা অঙ্গ আমি এখনও রেখে আসি নাই ইনশাল্লাহ। যেমন গাবুরায় আমাদের নাসিরকে বাঘে ধরে গোলপাতা কাটার সময় 3 দিন পরে আমরা খবর পাই, এবং তারা হয়তো বা কোনো কারণবশের জন্য উদ্ধার করতে পারি নাই বা করছে কিনা আমি ওই সময় ততটা শুনি নাই। আমরা কিন্তু মাত্র 3টা হাড় উদ্ধার করছিলাম। তবুও আমি আমার চ্যালেঞ্জ, আর আমি যতদিন বেঁচে থাকবো সুন্দরবন উপকূলেই যদি কোনো মানুষকে, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন এই ধরনের বিপদ না হয়, আর তারপরও যদি হয়ে বসে এবং আমি যেন দ্রুত যেতে পারি, আমি যেন তাদেরকে উদ্ধার করার কাজে নিয়োজিত থাকতে পারি।